হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের পাশ্চাত্য দর্শনের একটা চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো, যার নাম কার্যকারণ সম্পর্ক। জাগতিক ঘটনাবলী যেগুলো ঘটে চলেছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যায় যে ঘটনাগুলো কিন্তু পরস্পর আদৌ বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবার একটা ঘটনা যদি একটা ঘটনা সবসময় অপর একটা ঘটনাকে ঘটাতে সাহায্য করে। হ্যাঁ, এবার যে ঘটনাটি একটা ঘটনা ঘটায় তাকে বলা হয় কারণ, আর কারণ থেকে যে ঘটনাটি নিশ্চিত হয় তাকে বলা হয় কার্য। তার মানে জগতে কখনো কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে না, যখন যে ঘটনা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, আর এই কারণটার থেকে যা নিশ্চিত হয় সেটাই হচ্ছে কার্য। ঠিক আছে, এবার এই যে দুটো ঘটনার মধ্যে এই যে মধ্যস্থিত সম্পর্ক কার্য আর কারণ, এটাকে বলা হয় কার্যকারণ সম্বন্ধ। এবার এই কার্যকারণ সম্পর্ক নিয়ে বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদীদের মধ্যে মতভেদ গড়ে উঠেছে। হ্যাঁ, বুদ্ধিবাদীদের এই কার্যকারণ সম্পর্কে যে মতবাদ তার নাম প্রসক্তিবাদ, আর অভিজ্ঞতাবাদীদের মধ্যে যে অভিজ্ঞতাবাদীরা কার্যকারণ সম্পর্কে যে মতবাদ গড়ে তুলেছে তার নাম হচ্ছে সতত সংযোগবাদ। এবার তোমাদের দুটো মতবাদের পার্থক্য আমি পড়াবো, কিন্তু তার আগে কার্যকারণ সম্পর্কে ধারণা আমাদের সাধারণ মানুষদের মধ্যেও প্রত্যেকের আছে, যে একটা কার্য ঘটলে তার পেছনে একটা কারণ নিশ্চয়ই থাকে। হ্যাঁ, এটা সাধারণ মানুষও জানে। বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ ছাড়াও সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যে কার্যকারণ সম্পর্কে যুক্ত প্রত্যেকটা ঘটনা। সেই জন্য আমাদের কার্যকারণ সম্পর্কে লোকায়ত মত বলেও একটা অংশ তোমাদের পড়তে হবে, যে কার্যকারণ সম্পর্কে সাধারণ লোক কি মনে করে। যেমন কার্য আর কারণ সম্পর্কে লোকায়ত মত মানে হচ্ছে কি সাধারণ লোকের মত। হ্যাঁ, প্রথমেই হচ্ছে কার্য আর কারণের সম্পর্ক। যা সাধারণ লোক মনে করে যে কার্য আর কারণের সম্পর্ক হচ্ছে আবশ্যিক, অর্থাৎ কি না কারণ থাকলে কার্য থাকবেই, আর কার্য যদি আমরা কখনো কার্যকে দেখতে পাই তার পেছনে একটা কারণ থাকবেই। এটা হচ্ছে সাধারণ লোকের মত। হ্যাঁ, দ্বিতীয়ত কারণ কার্যের হচ্ছে পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ আগে কারণ ঘটে তারপর কার্য ঘটে, কারণ পরে কখনো ঘটে না, কারণ ঘটলেই কার্য ঘটে। আর তৃতীয়ত কারণ একটা শক্তি বিশেষ যা কার্যকে উৎপন্ন করতে সাহায্য করে, মানে কারণের মধ্যে একটা এমন শক্তি নিহিত থাকে যেটা কিনা কার্যকে ঘটাতে বাধ্য করে বা সাহায্য করে। হ্যাঁ, কারণের একটা নিজস্ব শক্তি, কার্যের কিন্তু কোনো শক্তি নেই, কারণের শক্তি আছে, যে শক্তির মাধ্যমে কার্যকে সে ঘটাতে বাধ্য করে বা কার্য ঘটে থাকে শক্তির দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে লৌকিক মতবাদ। এবার কার্যকারণ সম্পর্কে যে বললাম দুটো মতবাদ গড়ে উঠেছে, একটা বুদ্ধিবাদীদের একটা অভিজ্ঞতাবাদীদের। এবার বুদ্ধিবাদীদের যে তত্ত্ব তার নাম প্রসক্তিবাদ। এবার প্রসক্তিবাদ অনুযায়ী যে অর্থাৎ বুদ্ধিবাদীদের যে প্রসক্তিবাদ, এই প্রসক্তিবাদ অনুযায়ী কারণ আর কার্যের সম্পর্ক হচ্ছে যৌক্তিক অনিবার্যতার সম্পর্ক, অর্থাৎ কিনা যে কারণ যদি থাকে কার্য অনিবার্যভাবে নিশ্চিত হয়। অর্থাৎ এই কার্য আর কারণ হচ্ছে এমনভাবে সম্পর্কিত যে এদের সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য, আভ্যন্তরীণ, পূর্বত সিদ্ধ আর অবশ্যম্ভাব সম্পর্ক। মানে কারণ থাকলে কার্য অবশ্যই থাকবে, আর এদের সম্পর্ক হবে সবসময় কি আভ্যন্তরীণ হবে, অবিচ্ছেদ্য হবে, পূর্বত সিদ্ধ হবে, অবশ্যম্ভাব হবে। পূর্বত সিদ্ধ মানে আগের থেকে ঠিক করা আছে যে কোন কারণের ফলে কোন কার্য ঘটবে। আভ্যন্তরীণ হবে, যে নিজেদের মধ্যে সম্পর্ক থাকে। অবিচ্ছেদ্য হবে মানে কারণ কার্য কখনো আলাদা করা যায় না। অবশ্যম্ভাব সম্পর্ক হবে, মানে একটা কারণ ঘটেছে মানে তার সাথে সাথে কার্য অবশ্যই ঘটবে। এই হচ্ছে প্রসক্তিবাদীদের মূল কথা। হ্যাঁ, এবার বুদ্ধিবাদী দার্শনিক যারা ডেকার্ট, স্পিনোজা, ব্রড, ইউইং, ব্লানসার্ট, এরা হচ্ছেন প্রসক্তিবাদের প্রবক্তা। এদের মধ্যে ইউইংকে মনে করা হয় যে প্রসক্তিবাদের জনক। যাই হোক, বুদ্ধিবাদীরা সবাই এই প্রসক্তিবাদকে সমর্থন করেন। এবার কান্টের মতে কার্যের প্রত্যক্ষ কারণের প্রত্যক্ষের উপরে অনিবার্যভাবে প্রতিষ্ঠিত। কান্টের মতে এই যে কার্যের প্রত্যয় সেটা কারণের প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত। মানে কি কার্য যদি ঘটে, হ্যাঁ, এবং সেটা কারণের উপরে নির্ভর করেই ঘটে। কার্যের প্রত্যয় মানে হচ্ছে গিয়ে কার্যের ঘটার যে কার্যটা ঘটছে কারণের প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত, মানে কারণের ভিত্তিটার উপরেই কার্য গড়ে ওঠে। হ্যাঁ, কারণ যেমনভাবে কার্যকে ঘটাবে সেভাবেই কার্য ঘটে থাকে। এটা হচ্ছে কান্টের মত।
এবার পরেরটা দেখো, প্রসক্তিবাদীদের প্রধান, একটু আগে বললাম না, প্রসক্তিবাদীদের প্রধান প্রবক্তা হচ্ছেন ইউইং। ইউইং মনে করেন যে কার্যকারণের মধ্যে তো প্রসক্তি সম্পর্ক রয়েছে এবং এর পক্ষে তিনি দুটো যুক্তি দেখিয়েছেন। হ্যাঁ, যে কারণ থেকে আমরা কার্য অনুমান করি, ফলে কারণকে যে বাক্যে বর্ণনা করা হয় সেই বাক্য কিন্তু হেতু বাক্যের মতো কাজ করে। হ্যাঁ, হেতু বাক্য হচ্ছে গিয়ে এমন একটা বাক্য যেখান থেকে সিদ্ধান্ত সরাসরিভাবে নিশ্চিত হয়। হ্যাঁ, যেটা হেতু বাক্য বলতে বোঝায় যে এমন একটা বাক্য বলা হলো তার থেকে সবসময় সিদ্ধান্তটা আবশ্যিকভাবে নিশ্চিত হয়। ধরো তোমাদের এখন তোমরা লজিক পড়োনি, যাই হোক না কেন আমি একটা উদাহরণ তোমাদের দিই। যে মনে করো যে আমি বললাম সকল মানুষ হয় মরণশীল। হ্যাঁ, এই একটা বাক্য বলে দিলাম, এটাকে হেতু বাক্য মনে করতে হবে। এবার তারপরে মনে করতে হবে যে রাম হয় মানুষ, সুতরাং এর থেকে সিদ্ধান্ত কী বেরোতে পারে, যে আমি আগেই বলেছি সকল মানুষ হয় মরণশীল। এবার রাম একজন মানুষ বললাম, তার থেকে কী বেরোতে পারে সিদ্ধান্ত, তার মানে রামও মরণশীল। সেই হিসাবে ইউইং বলেছেন যে এই কার্য আর কারণের সম্পর্ক কেমন যদি বলা হয় তাহলে বলতে হবে কারণ হচ্ছে একটা হেতুবাক্য আর কার্য হচ্ছে একটা সিদ্ধান্ত, যার থেকে কিনা সেই হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অবশ্যই নিশ্চিত হবে। ঠিক আছে, মানে হেতুবাক্য আছে সিদ্ধান্ত নেই এরকম কখনো হতে পারে না। ঠিক সেরকম এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো যেমন আগুন হচ্ছে দহন ক্রিয়া সম্পন্ন করে, মানে আগুন আছে দহন ক্রিয়া নেই এমন হয় না, তাই তো। অর্থাৎ কিনা দহন ক্রিয়া হচ্ছে আগুন নেই এমনও হয় না। তো এক্ষেত্রে দহন ক্রিয়ার হেতু কি, আগুন, মানে আগুন থাকবে, এটা হচ্ছে হেতুবাক্য। এর থেকে কি সিদ্ধান্ত হবে, আগুন যখন আছে নিশ্চয়ই দহন ক্রিয়া হবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। এবং এই যে আগুনের উপস্থিতি রয়েছে এর সাহায্যে আমরা দহন ক্রিয়ার এই যৌক্তিকভাবে যে আমরা অনুমানটা করে থাকি, হ্যাঁ, এটা হচ্ছে কারণ কার্য, যৌক্তিকভাবে এই অনুমানটা আমরা করে থাকি। হ্যাঁ, এবার তাহলে মনে করতে হবে কি, যে কারণ শুধুমাত্র কার্যের ভিত্তিই নয়, নিয়ন্ত্রকও বটে। হ্যাঁ, যে কার্য যে শুধুমাত্র কারণ যে শুধুমাত্র কার্যের ভিত্তি, শুধু এটুকু বললেই হবে না, নিয়ন্ত্রকও বটে। এই যে একটু তোমাদের বললাম না যে কারণের মধ্যে একটা শক্তি আছে যেটা কিনা কার্যকে ঘটাতে সাহায্য করে, এটাই হচ্ছে সেই কথা, যে কারণ শুধু কার্যের ভিত্তি নয়, নিয়ন্ত্রকও বটে, মানে কার্যকে কারণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা একটা প্রসক্তিবাদের মানে ইউইং এই এক প্রসক্তিবাদের সমর্থনে এই একটা যুক্তি দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদের ব্যবহারিক জীবনে আমরা অনেক ক্ষেত্রে একটা কারণ থেকে একটা কার্যকে আমরা অনুমান করতে পারি। ধরো কারণটা আমরা জানি কিন্তু তার থেকে কার্য আমরা অনুমান করে নিতে পারি। কারণ আর কার্যের মধ্যে যদি অনিবার্যতার সম্পর্ক না থাকতো তাহলে কিন্তু আমরা পারতাম না। হ্যাঁ, কারণ আর কার্যের মধ্যে অবিচ্ছেদ্য অনিবার্য সম্পর্ক আছে বলে আমরা কিন্তু কারণ থেকে কার্যকে অনুমান করতে পারি। যেমন দেখো, আমাদের তৃষ্ণা নিবারণ করার জন্য আমরা কি করি, জল পান করি, তাই তো। যে তৃষ্ণার্ত ব্যক্তি, হ্যাঁ, তার তখন কি ইচ্ছে করবে, জল পান করার। সে কিন্তু অন্য কিছু খেতে চাইবে না, জলই খেতে চাইবে, তাই তো। তার মানে আমরা জানি তৃষ্ণা নিবারণের উপায় হচ্ছে জলপান। হ্যাঁ, তাহলে জলপান কারণ আর তৃষ্ণা নিবারণ কার্য। এবার এই দুটো ঘটনার মধ্যে সম্পর্ক যদি আবশ্যিক না হতো তাহলে কিন্তু পূর্ববর্তী ঘটনাটাকে আমরা বিশ্লেষণ করলে পরবর্তী ঘটনাটা পেতাম না। তাহলে আমাদের অনুসন্ধান করতে হতো যে এর কারণ কি হতে পারে, কিংবা এই যে তৃষ্ণা আমাদের নিবারণ করতে হবে এর কারণ কি হতে পারে, বা কিংবা জলপান করলে কি হতে পারে কার্য, এগুলো আমাদের তখন কিন্তু অনুসন্ধান করতে হতো। কিন্তু আমরা কি তাই করি? আমাদের যখন তৃষ্ণা পায় তখন আমরা কি করি, জলেরই আমরা সন্ধান করতে থাকি, তাই না। এটা তার মানে কি, আমাদের কার্য আর কারণের মধ্যে একটা অবশ্যম্ভাব সম্পর্ক আছে, যে তৃষ্ণার সময় আমরা কিন্তু জল ছাড়া অন্য কিছু খুঁজি না। তার মানে জলপানের সঙ্গে তৃষ্ণার একটা অবশ্যম্ভাব বা আবশ্যিক সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তাহলে ব্যবহারিক জীবনেও আমরা কিন্তু কারণ থেকে কার্যকে অনুমান করে নিতে পারি। আর এর কারণটাই তাই যে এদের সাথে আবশ্যিক একটা অনিবার্য সম্পর্ক রয়েছে। হ্যাঁ, যদি এই সম্পর্কটা না থাকতো তাহলে কিন্তু আমরা একটা কারণ থেকে আমরা কার্য অনুমান করতে পারতাম না। ঠিক আছে, তাই এই দুটো হচ্ছে প্রসক্তিবাদের পক্ষে ইউইংয়ের যুক্তি। এবার এইটা তো ইউইং হচ্ছে প্রসক্তিবাদের জনক। হ্যাঁ, সেই হিসাবে তিনি এই যুক্তি দুটো দিয়েছেন। এবার বুদ্ধিবাদীদের এই এবার যারা বুদ্ধিবাদী দার্শনিক তারা ইউংকে সমর্থন করেছেন। হ্যাঁ, সেই কারণে প্রসক্তি তত্ত্বকে বুদ্ধিবাদী তত্ত্ব বলা হয়। শুধুমাত্র ইউইং যদি বলতেন এই প্রসক্তি তত্ত্বের কথা তাহলে কিন্তু ইউইংয়ের মত হয়ে যেত, তাই না। যেহেতু বুদ্ধিবাদীরা সবাই ইউইংকে সমর্থন করেছে সেই জন্য প্রসক্তি তত্ত্ব বুদ্ধিবাদী তত্ত্ব নামে পরিচিত, বা বুদ্ধিবাদীরা প্রসক্তি তত্ত্ব সমর্থন করেছে। এবার যেহেতু
বুদ্ধিবাদীদের তত্ত্ব। এবার এটার অভিজ্ঞতাবাদীরা সমালোচনা করেছেন। দেখো, প্রথম সমালোচনা কি হয়েছে, কারণ আর কার্য দুটো ভিন্ন ঘটনা। হ্যাঁ, তাহলে যদি ভিন্ন ঘটনা হয়, অর্থাৎ কিনা এই যে জল পান আর তৃষ্ণা নিবারণ, এটা দুটো আলাদা আলাদা ঘটনা, তাহলে একটাকে বিশ্লেষণ করলে অপরটাকে কখনো পাওয়া যায় না। হ্যাঁ, যদি একই ঘটনা হতো তাহলে একটাকে বিশ্লেষণ করলে একটা পাওয়া যেত, কিন্তু যেটা আলাদা আলাদা ঘটনা সেটাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় না। যেমন ধরো, ডিম খেলে আমাদের পুষ্টি লাভ হয়, শরীর পুষ্ট হয়, তাই তো? এবার দেখো, ডিমকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের শরীরের পুষ্টি লাভ হয়, এই ঘটনাটা কিন্তু আমরা পাই না। ডিমকে আমরা বিশ্লেষণ করলে কি পেতে পারি, যে ডিমটা কীরকম খাদ্য, কোথা থেকে উৎপত্তি, তারপর ডিমটা কেমন খেতে, এইগুলোই আমরা পাই ডিম বিশ্লেষণ করলে। কিন্তু ডিম খেলে যে ডিমের যে কার্যকারিতা বা ডিমের উপকারিতা কি, এটা কিন্তু আমরা পাই না। এই জন্য বলছে ডিমকে বিশ্লেষণ করলে যে শরীর পুষ্ট হওয়ার ধারণা, এটা আমরা পাই না। কিন্তু আমরা কি বলে থাকি, যে ডিম খেলে শরীর পুষ্ট হয়, তাই তো? ঠিক সেরকম তৃষ্ণা পেলে জল পান করলে আমাদের তৃষ্ণা মিটে যায়, ওই তৃষ্ণার মধ্যে কিন্তু জল পানের ধারণাটা নেই। তাই বলছে কারণ আর কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই, ওরা একটার সাথে একটা জুড়ে থাকে, কিন্তু তাদের মধ্যে যে একটা অনিবার্য সম্পর্ক হবে এমন বলা যায় না। একটার সাথে পরপর ওরা পরপর একটার পরে একটা ঘটনা এরা সম্পর্কিত থাকে, কিন্তু এমন নয় যে অনিবার্যভাবে এদের থাকতেই হবে। তার মানে কারণ কার্যের সম্পর্ক কখনো অনিবার্য নয়। দ্বিতীয়ত, কারণ আর হেতুর তুলনা কিন্তু অযথার্থ। কারণ আর হেতুর যদি আমরা তুলনা করে থাকি, হ্যাঁ, মানে কারণের সাথে যদি হেতু বাক্যের তুলনা করা হয়, সেটা কিন্তু অযথার্থ হয়। কারণ হেতু বাক্য আর সিদ্ধান্তের সম্পর্ক কিন্তু যুক্তিবিজ্ঞানের বিষয়। হ্যাঁ, হেতু বাক্য আর সিদ্ধান্ত, অর্থাৎ কিনা তোমাদের যে উদাহরণটা আমি দিয়েছিলাম, যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মরণশীল, এই উদাহরণটা দিয়েছি, এটা হচ্ছে পুরোপুরি একটা যুক্তিবিজ্ঞানের বিষয়। হ্যাঁ, তার সাথে কিন্তু কারণ কার্যের সম্পর্ক মেলে না, কারণকে সেই ক্ষেত্রে হেতুবাক্যের সাথে তুলনা করা যায় না। এক্ষেত্রে কি হয়, যে যদি আমি কারণকে হেতুবাক্যের সাথে তুলনা করি, তাহলে কারণ থেকে কার্যটা সরাসরি নিশ্চিত হবে। হ্যাঁ, তাহলে এর সাথে এই যে কারণকে আমি বিশ্লেষণ করলাম, সাথে সাথে কার্যকেও কার্য এমনি কারণ থেকে চলে আসে। সুতরাং এই হেতুবাক্যের সাথে কারণকে তুলনা করাটা যথার্থ নয়। এবার দেখো, তার মানে কি হচ্ছে, যে হেতুবাক্যের সাথে আমরা দেখতে পাচ্ছি যে কারণের একটা অনিবার্য সম্পর্ক রয়েছে, যেটা কিনা কারণ কার্যের মধ্যে সেই সম্পর্কটা থাকে না। কারণ কার্যের মধ্যে সম্পর্ক থাকে কালিক, অর্থাৎ কিনা আজকে যে ঘটনাটা ঘটছে কালও যে সেই ঘটনাটা ঘটবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এরা দুজনে পরস্পর যুক্ত থাকে, কিন্তু এমন না যে এরা বরাবরই একসাথে থাকবে, এদের সম্পর্ক কালিক। কিন্তু হেতুবাক্য সিদ্ধান্তের সম্পর্ক কিন্তু তা হয় না। হেতুবাক্য সিদ্ধান্তের সম্পর্ক সবসময়ই এমন হবে যে এরা সর্বদা একই রকম, এদের সম্পর্ক অবিচ্ছেদ্যভাবে সবসময় একই হবে, এবং হেতুবাক্য থেকে সিদ্ধান্ত বরাবর একই রকম মিশ্রিত হবে। কিন্তু কার্যকারণের সম্পর্ক হচ্ছে কালিক সম্পর্ক। এই দুটো ঘটনার মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। যেমন আরোহ অনুমানের সাহায্যে আমরা কয়েকটা ঘটনা পর্যবেক্ষণ করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করি। অর্থাৎ আমরা বরাবর দেখেছি যে এই ঘটনাটা একটা কারণের পরে এই কার্যটা ঘটতে পারে, এবং সেটার উপরে নির্ভর করে আমরা কারণ থেকে আমরা কার্য অনুমান করে থাকি। তার মানে কি, আমরা কতগুলো দৃষ্টান্ত দেখে আমরা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করি, তাই তো? কিন্তু হেতুবাক্য সিদ্ধান্তের ক্ষেত্রে তো তা হয় না। এটা সম্পূর্ণ যুক্তিবিজ্ঞানের বিষয়, এবং সেটা কতগুলো নিয়ম অনুসরণ করে কিন্তু সিদ্ধান্তটা বের করা হয়। হ্যাঁ, সেই নিয়মগুলো অনুসরণ করা হলে সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। কিন্তু এই কার্য থেকে কারণের সম্পর্ক নির্ণয় করতে কোনো নিয়ম অনুসরণ করতে হয় না। কার্য আর কারণ সম্পর্ক সবসময় পর্যবেক্ষণ নির্ভর। তার মানে এই যে কার্যকারণের অনিবার্যতার সম্পর্ক হেতুবাক্য সিদ্ধান্তের উপর, যে হেতুবাক্য সিদ্ধান্তের ওপর যে এই কি বলবো, হেতুবাক্য সিদ্ধান্তকে ভিত্তি করে যে কারণ কার্যের সম্পর্কটা গড়ে তুলেছেন প্রসক্তিবাদীরা, এটা ঠিক না। আর তৃতীয়ত, কার্যকারণ ভিত্তির পরিপ্রেক্ষিতে আমরা যে সার্বিক নিয়ম রচনা করি তা প্রকৃতপক্ষে কিন্তু একটা বৈজ্ঞানিক প্রকল্প। আর বৈজ্ঞানিক প্রকল্পকে কিন্তু পরিপূর্ণভাবে যাচাই করা যায় না। বৈজ্ঞানিক প্রকল্প যখন কোনো কিছু যখন বৈজ্ঞানিক
যে কোনো ব্যাপার যখন কোনো আবিষ্কার করা হয় তখন কি হয়, অনেক কিছু প্রকল্প যাচাই করে নিয়ে তারপর একটা অনুসন্ধানের তারপর একটা বৈজ্ঞানিক কী বলবো বৈজ্ঞানিক গবেষণার জন্য আমাদের কতগুলো প্রকল্প জোগাড় করতে হয়, তাই তো? সেই বৈজ্ঞানিক প্রকল্পকে সেই পরিপূর্ণভাবে যাচাই করা কিন্তু সম্ভব হয় না। কার্যকারণ ভিত্তির পরিপ্রেক্ষিতে আমরা যে সার্বিক নিয়ম রচনা করি তা প্রকৃতপক্ষে একটা বৈজ্ঞানিক প্রকল্প, আর এই বৈজ্ঞানিক প্রকল্পকে পরিপূর্ণভাবে যাচাই করা সম্ভব হয় না, কারণ এই প্রকল্পের অন্তর্গত যে সমস্ত দৃষ্টান্ত আছে তাদের সংখ্যার কোনো শেষ নেই। হ্যাঁ, মানে অসংখ্য দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে তবে বৈজ্ঞানিক প্রকল্প গঠিত হয়। হ্যাঁ, এবার এই দৃষ্টান্তের সংখ্যা যত বৃদ্ধি পাবে তাদের সম্ভাবনা তত উজ্জ্বল হয়, কিন্তু নিশ্চয়াত্মক হয় না। নিশ্চয়াত্মকই যদি হয়ে যেত তাহলে কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষারও দরকার হতো না, আর আবিষ্কারও চট করে হয়ে যেত। সেই জন্য বলা হচ্ছে যে বৈজ্ঞানিক প্রকল্প গঠনের জন্য আমাদের সংখ্যা যত বাড়ানো যাবে সেই দৃষ্টান্ত মানে সেই সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার সম্ভাবনা তত উজ্জ্বল হয়, তত বৈজ্ঞানিক গবেষণা তার সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তার মানে এই নয় যে নিশ্চয়াত্মক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয়। আর চতুর্থত, যে কোনো কার্য যদি কোনো কারণ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, কোনো কার্য যদি কোনো কারণ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাও কিন্তু বলা যায় না যে তাদের মধ্যে অবশ্যম্ভাব সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে মানে কারণ যদি সর্বদা অনিবার্য শর্তরূপে পরিগণিত হবে, তাহলে কিন্তু কখনো কখনো মানে শর্ত আমরা কীরকম পড়েছি, দুরকম, তাই তো? একটা আবশ্যিক শর্ত, একটা পর্যাপ্ত শর্ত। হ্যাঁ, এবার এই যে কারণ আর কার্যকে প্রসক্তিবাদীরা সবসময় একটা আবশ্যিক সম্পর্ক ধরে নিয়েছেন, কিন্তু সবসময় কারণ কার্য সম্পর্ক আবশ্যিক নাও হতে পারে, পর্যাপ্ত শর্ত হতে পারে। আবশ্যিক শর্ত বলতে কী বোঝায়? যেমন যদি প্রথম ঘটনাটা উপস্থিত আছে, হ্যাঁ, আর দ্বিতীয় ঘটনাটা উপস্থিত নাও থাকতে পারে। আর পর্যাপ্ত শর্ত বলতে কী বোঝায়? যে প্রথম শর্তটা উপস্থিত নাও থাকলে দ্বিতীয়টাও উপস্থিত থাকতে পারে। হ্যাঁ, তো এবার আবশ্যিক শর্তরূপে প্রসক্তিবাদীরা মনে করেছেন কারণ কার্যের সম্পর্ক, কিন্তু এমন হতে পারে যে পর্যাপ্ত শর্তরূপেও গণ্য হতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে যে কার্যটা ঘটবে এমন কথা কিন্তু বলা যায় না। আর যেমন ধরো উদাহরণ হিসেবে বলা যায় যে অক্সিজেনের উপস্থিতি আগুন জ্বলার কারণ, মানে অক্সিজেন থাকলে তবে আগুন জ্বলবে। কিন্তু এমন কি হয় যে অক্সিজেন আছে মানেই আগুন জ্বলছে? সারা পৃথিবীতে তো অক্সিজেন বর্তমান, তাই না? অক্সিজেন রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সারা জায়গায় আগুন জ্বলছে। অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না, কিন্তু অক্সিজেনের উপস্থিতি আগুন জ্বলার কারণ। অক্সিজেন আছে মানেই আগুন জ্বলবে এমন নয়, কিন্তু কখনো অক্সিজেন নেই এমন জায়গায় আগুন জ্বলবে না। এটাই হচ্ছে আবশ্যিক শর্ত। আর যারা প্রসক্তিবাদী এই আবশ্যিক শর্তটাকে তারা সবসময় গ্রহণ করে নিয়ে কারণ আর কার্যের সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করেছে। কিন্তু আবশ্যিক শর্তকে সবসময় গ্রহণ করলে তো চলবে না, এমনও তো হতে পারে কারণ কার্যের সম্পর্ক সবসময় পর্যাপ্ত শর্তের উপর নির্ভরশীল, এটা তো হতেই পারে, তাই না? সেই কারণে যারা এই প্রসক্তি তত্ত্বের সমালোচনা করেছেন তারা বলছেন যে সবসময় কারণ কার্যের সম্পর্কটাকে ওরা একচেটিয়া ওই আবশ্যিক সম্পর্ক হিসাবে গ্রহণ করেছেন, তারা কখনো পর্যাপ্ত শর্তের দিকে নজর দেননি। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ পয়েন্ট। এবার তাহলে দেখো, প্রসক্তি তত্ত্বের বিরুদ্ধে এই যে উপযুক্ত সমালোচনাগুলো করা হয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের তো বর্ণনা করে দেখালেন, এগুলো কিন্তু একেবারে গুরুত্বহীন নয়। এই তত্ত্ব না মানলে জ্ঞানের অগ্রগতি কিন্তু স্তব্ধ হয়ে যাবে। প্রসক্তি তত্ত্ব এই যে বুদ্ধিবাদীর অভিজ্ঞতাবাদীর এই সমালোচনাগুলো করেছেন ঠিকই, হ্যাঁ, কিন্তু এটা যে পুরোপুরি গুরুত্বহীন তা বলা যায় না। এই তত্ত্ব যদি না মানা হয় তাহলে জ্ঞানের অগ্রগতি সম্ভব নয়। কারণ কি, দেখো, বৈজ্ঞানিক অনুসন্ধান, আরোহমূলক সামান্যীকরণ এগুলো তো তাহলে আদৌ সমস্যা মানে আদৌ সম্ভব হবে না, তাই না? বৈজ্ঞানিক অনুসন্ধান করতে গেলে আমাদের কিছু কার্যকারণ মেনে নিতে হয়। হ্যাঁ, মানে কার্যকারণের সম্পর্ক যদি আমরা না মানি তাহলে কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান সম্ভব নয়। তারপর আমাদের আরোহণ মানে সামান্যীকরণ সম্ভব নয়, অর্থাৎ দু চারটে ঘটনা দেখে তবে তো আমরা একটা সামান্যীকরণ করে থাকি। যেমন
আমরা 100টা উদাহরণ দেখে আমরা একটা সমগ্র সিদ্ধান্ত করি যে আমরা দেখেছি 10টা মানুষ মরণশীল, হ্যাঁ, তারপর 50টা মানুষ মরণশীল, 100টা মানুষ মরণশীল, তবেই তো আমরা সিদ্ধান্ত করি যে 100টা, তার মানে সব মানুষই মরণশীল। এবার আমরা যদি এই সামান্যীকরণ আমরা মানে সামান্যীকরণ না করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কার্যকারণের সম্পর্ক কখনো কিন্তু নিশ্চয় মানে আমরা কখনো কার্যকারণের সম্পর্ক অনুমান করতে পারতাম না। তাহলে কি হতো, আমাদের সবসময় জ্ঞানের রাজ্যটা একদম সীমাবদ্ধ হয়ে যেত না, তাতে কি হতো, বৈজ্ঞানিক গবেষণা সম্ভব হতো না এবং আমাদের জ্ঞানের রাজ্য সীমিত হয়ে যেত, তাই না? তাই কার্যকারণের সম্পর্কের ক্ষেত্রে প্রসূক্তিবাদের ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে। এবার দেখো বুদ্ধিবাদীরা যে প্রসক্তি তত্ত্বের কথা বলেছে, হ্যাঁ, এটা তো তোমাদের বললাম। এবার দেখো কার্যকারণ সম্পর্কে অভিজ্ঞতাবাদীরা কি বলেছে। হ্যাঁ, কার্যকারণ সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের যে মতবাদ তা তোমাদের আগেই বললাম যে সেটার নাম হচ্ছে সতত সংযোগবাদ। এই সতত সংযোগবাদের জনক হচ্ছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম। হিউমের মতে বাস্তব জগতের সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতাবাদী দার্শনিকদের তাই হবে, হ্যাঁ, তো অভিজ্ঞতার মাধ্যমে সমস্ত জ্ঞান সঞ্চয় হয়। এবার কারণ হচ্ছে কার্যের নিয়ত অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। তারা কি মনে করেন যে হ্যাঁ, কারণের কার্যের সম্পর্কটা কি, হ্যাঁ, ওদের সম্পর্ক আবশ্যিক, অনিবার্য নয়, শুধুমাত্র কারণ কার্যের আগে ঘটে এবং অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হিসাবে ঘটে। কারণ কার্যের সবসময় আগেই ঘটে, হ্যাঁ, কিন্তু এবং অপরিবর্তনীয়, কিন্তু আবশ্যিক সম্পর্ক নয়। কার্য হচ্ছে কারণের অব্যবহৃত পরবর্তী ঘটনা, মানে কারণ আগে ঘটে যায় তারপরে কার্য ঘটে। সুতরাং কার্যকারণের সম্পর্ক আভ্যন্তরীণ নয়, বাহ্যিক, মানে এদের মধ্যে কোনো ইন্টারনাল রিলেশন নেই, এদের সম্পর্ক পুরোটাই বাহ্যিক। হ্যাঁ, এদের মধ্যে এই সম্পর্ক হচ্ছে সতত সংযোগ সম্পর্ক, অর্থাৎ আমরা বাইরে থেকে একটার পর একটা ঘটনা আমরা দেখি, হ্যাঁ, কারোরকে আগে দেখি সবসময়, অর্থাৎ অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। হ্যাঁ, একটা কারণ যখন ঘটে ঠিক তারপরেই কার্যটা ঘটে, কিন্তু তাদের মধ্যে কোনো অনিবার্য, আবশ্যিক বা আভ্যন্তরীণ কোনো সম্পর্ক নেই। এরা পাশাপাশি বিরাজ করে, কিন্তু এদের মধ্যে কোনো আবশ্যিক রিলেশন নেই। আচ্ছা, হিউমের মতে যখন আমরা বারবার একটা কারণের পর একটা কার্যকে যখন ঘটতে দেখি, তখন আমরা এর ফলশ্রুতি হিসাবে কার্যকারণ সম্পর্ক অনুমান করে নিই। হ্যাঁ, যখন দেখি আমরা যে পরপর দেখি যে মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, হ্যাঁ, তখন আমরা কি দিনের পর দিন ওই একই ঘটনা দেখে দেখে আমরা অনুমান করে নিই যে তার মানে মেঘ হওয়া, বৃষ্টি হওয়ার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এবার এটা হচ্ছে নিয়ত পারম্পর্য সম্পর্ক, যে বরাবরই আমরা এই ঘটনাটা দেখে যাচ্ছি এবং এর থেকে আমরা অনুমান করে নিলাম এটা একটা নিয়ত পারম্পর্য সম্পর্ক। এবার এর ফলে কি হয়, এর ফলে আমাদের মধ্যে একটা প্রত্যাশা জন্মায়। হ্যাঁ, এই প্রত্যাশা হলো একটা ঘটনা থেকে অপর একটা ঘটনার অনুমান, মানে আমাদের মনে প্রত্যাশা, মানে বুঝতে পারছো নিশ্চয়ই, আশা, তাই তো? এবার এই আমরা বরাবর যেটা দেখছি যে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এই তার মানে কি আমাদের মনে একটা আশা জন্মে যায় কি, যে মেঘ হলে আমরা জানি বৃষ্টি হবে, মেঘ হয়েছে, তার মানে আমরা প্রত্যাশা করছি আজকেও বৃষ্টি হবে। এটাই হচ্ছে প্রত্যাশা। এই বরাবর একই ঘটনা দেখতে দেখতে আমাদের মনে একটা প্রত্যাশা জন্মে যায়। আর এই প্রত্যাশা যখন একটা ঘটনা থেকে অপর একটা ঘটনা ঘটে, তখনই হয়ে যায় অনুমান। আর এই প্রত্যাশা কি হয়, ক্রমাগত দৃঢ় থেকে দৃঢ়তর হয়, আর তাতে কি হয়, এই ভ্রান্তিবশত অনিবার্য ধারণার জন্ম দেয়। মানে দিনের পর দিন যখন আমরা একই ঘটনা দেখে দেখে আমাদের মনে আমরা যে এই অনুমানটা করি, এই যে মেঘ হলো, বৃষ্টি হলো, হ্যাঁ, তাতে কি হয়, আমাদের দিনের পর দিনটা দেখতে দেখতে আমাদের মনে একটা আশা জেগে যায় যে আজকে যখন মেঘ হয়েছে আজকে বৃষ্টি হবে, এরকম সত্যিই তাই হলো। এবার পরে আবারও তাই হলো, এতে কি হয়, আমাদের প্রত্যাশাটা দৃঢ় হয়ে যায় না, যে হ্যাঁ, যখনই মেঘ হচ্ছে তখনই বৃষ্টি হবে। এই যে প্রত্যাশা, এটা সমানে আমাদের মনের মধ্যে দৃঢ় হতে থাকে, দৃঢ় থেকে দৃঢ়তর হয়। এতে কি হয়, ভ্রান্তিবশত আমাদের অনিবার্য ধারণার জন্ম দেয়, যে আমরা জানি যে এটা মেঘ হলে বৃষ্টি হবে, কিন্তু ওটা কিন্তু কারণ মানে এটার সাথে কিন্তু কোনো যে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এর সাথে কিন্তু কোনো অনিবার্য সম্পর্ক বা অবশ্যম্ভব সম্পর্ক নেই যে মেঘ হলে অবশ্যই বৃষ্টি হবে। কি হয়, এটা আমাদের মনে এই যে প্রত্যাশাটা দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, হ্যাঁ, এটা একটা অনিবার্য ধারণার জন্ম দেয়। অর্থাৎ কিনা এদের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই, কিন্তু আমাদের প্রত্যাশা দিনের পর দিন ধরে ধরে এই একই জিনিস দেখে দেখে আমাদের মনে একটা দৃঢ়তর একটা ধারণা সৃষ্টি হয়। এবার অনিবার্যতা বলে যদি কিছু থাকে, তা থাকে ধারণার জগতে, বাস্তবে নয়। কিন্তু অনিবার্যতা কখনো বাস্তবে থাকতে পারে না।
হ্যাঁ, সবসময় থাকে ধারণার জগতে। এবার কারণ আর কার্যকে যদি পাশাপাশি দেখে আমরা কেবল একটা দেখে অপরটা অনুমান করতে পারি, কিন্তু নিশ্চিতভাবে ঘটার দাবি করতে পারি না। যেটা তোমাদের বললাম যে আমরা এই যে মেঘ হয়েছে, বৃষ্টি হবে, এটা আমরা অনুমান করতে পারি, কিন্তু এটা অবশ্যই হবে এরকম দাবি আমরা করতে পারি না। তাই বলা যায় কারণ ও কার্যের সম্পর্ক আবশ্যিক নয়, আকস্মিক। মানে মেঘ হলে যদি বৃষ্টি হয়, এই ঘটনাটা আকস্মিক হবে, কখনো আবশ্যিক নয়। মেঘ হলেই বৃষ্টি হবে এই ঘটনাটা কিন্তু সবসময় নাও ঘটতে পারে। যদি ঘটে সেটা আকস্মিক সম্পর্ক, তাহলে কারণ আর কার্যের সম্পর্ক কখনো আবশ্যিক হতে পারে না, হয় কি আকস্মিক। দুটো পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো, আবশ্যিক আর আকস্মিক। আকস্মিক মানে হতেও পারে, না হতে পারে। যদি হয়তো আকস্মিকভাবে হয়ে গেল, হঠাৎ করে, আকস্মিক মানে কি হঠাৎ করে, তাই তো, হয়ে গেল, আর হয়ে গেলে আমাদের ধারণা বা প্রত্যাশা মিলে গেল। আর যদি না হয় তো হলো না। আর আবশ্যিক মানে কি, যেটা হবেই, হতেই হবে, তাই তো, যেটা কিনা প্রসক্তিবাদীরা বলেন। আর সতত সংযোগবাদীরা বলেন কি, যে কারণ আর কার্যের সম্পর্ক সবসময় আকস্মিক হবে। আকস্মিক আর আবশ্যিকের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, ঠিক আছে। এবার নিশ্চিতভাবে এই আকস্মিক সম্পর্ক কি হয়, আমরা নিশ্চিতভাবে ঘটার দাবি করতে পারি না। হ্যাঁ, তাই কি বলা হয় যে কারণ আর কার্যের সম্পর্ক কিন্তু এদের মধ্যে নিয়ত পারম্পর্যের সম্পর্ক রয়েছে, মানে একটার পর আরেকটা ঘটে থাকে। এটাই হচ্ছে সতত সংযোগ সম্পর্ক। এবার কারণ আর কার্য সম্পর্কে এই যে হিউমের এই যে তত্ত্ব, এই আমরা তো বরাবর লোকায়ত মতেও দেখেছো তোমরা যে কারণ আর কার্যের সম্পর্কটা একদম ওরা মেনে নিয়েছেন, যে কারণ ঘটলে কার্য ঘটবেই, কারণ পূর্ববর্তী ঘটনা, কার্য পরবর্তী ঘটনা। হ্যাঁ, এই ক্ষেত্রে হিউম যেই মতবাদের কথা বলেছেন, সতত সংযোগ মতবাদ, এটা কি হয়েছিল, দার্শনিক জগতে একটা তীব্র আলোড়নের সৃষ্টি করেছিল। হ্যাঁ, যে কারণ আর কার্য পাশাপাশি থাকে, এদের সম্পর্ক আকস্মিক, এই ধরনের মতবাদ কেবলমাত্র হিউমই প্রথম বলেছিলেন। আর সেই কারণে দার্শনিক মহলে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবার হিউমের মতে যদি দুটো ঘটনাকে পরপর দেখে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক স্বীকার করা হয়, তাহলে কি হয়, তাহলে দিনকে রাতের কারণ বলে মনে করতে হয়। হিউম কি বলেছেন, দুটো ঘটনা পরপর থাকলে তাহলে একটাকে অপরটার কারণ মনে করতে হবে, এবং দুটো ঘটনা আকস্মিক। তাহলে তাই হয় না যে দিন আর রাত পরপর ঘটছে মানে পাশাপাশি রয়েছে, তাহলে দিন রাতের কারণ, এটাই তো বলতে হয়, তাই না। এবার দেখো, দুটো ঘটনা যদি একবারই ঘটে সেক্ষেত্রেও কিন্তু হিউমের মত খাটে না। ধরে নাও হিউম কি বলছেন, যে দুটো ঘটনা যদি এই পরপর আমরা দেখে থাকি, যে এই যে মেঘ হলো, বৃষ্টি হলো, তার মানে আমাদের মনে প্রত্যাশা জন্মায় যে মেঘ হলে বৃষ্টি হবে, এই তো হিউমের বক্তব্য। কিন্তু দুটো ঘটনা যদি আমরা বরাবর একসাথে দেখে থাকি, তো সেটার থেকে আমাদের মনে একটা আশা জন্মায় যে এটার পর এটা হতে পারে। কিন্তু দুটো ঘটনা যদি এমন হয় যে একবারই ঘটেছে, হ্যাঁ, আর কখনো ঘটবেও না, নাও ঘটতে পারে আর কি, সেক্ষেত্রে কিন্তু মানে হিউমের মতটা কিন্তু খাটে না, অর্থাৎ না সতত সংযোগ মতবাদ সেক্ষেত্রে কিন্তু আর খাটবে না। কীরকম, ধরো মনে করো একজন ব্যক্তি পড়ে গিয়ে, হ্যাঁ, তার পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। হ্যাঁ, এবার ওই ব্যক্তি তো আর কখনো পড়েও যায়নি, আর পা ভাঙেনি, এবং ভবিষ্যতে হয়তো আর কখনো পড়েও যাবে না, সে পাও ভাঙবে না। তাহলে এই ঘটনাটা তো একবার ঘটলো। এক্ষেত্রে আমরা কি বলি, যে কারণ হচ্ছে সে পড়ে গেছে, আর তার ফলস্বরূপ কী হয়েছে, তার পাটা ভেঙে গেছে। এবার এটা তো একবারই ঘটেছে, তাই না। এবার এই ক্ষেত্রে কিন্তু কার্যকারণ সম্পর্ক এরা জড়িত, এই যে পড়ে যাওয়া আর পা ভাঙা, কিন্তু এটা একবারই ঘটেছে। তাহলে কি হবে, এই যে ঘটনাটা, এটা তো আমাদের মনে প্রত্যাশা তৈরি করেনি, হঠাৎ করেই ঘটেছে, তাই না। এবার তাহলে হিউমের মতে ক্ষেত্রে ঘটে না। এমন কি তোমাদের আরও উদাহরণ দিচ্ছি, যে ধরো, এবং মানে এই ঘটনাটা আর কখনো কারোর জন্য ঘটেও নি এবং ঘটবেও না। মনে করো যে কলিঙ্গ যুদ্ধের সময় এত ভয়াবহতা দেখেছিলেন অশোক, হ্যাঁ, যে তিনি পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, তাহলে কি হলো, এই কলিঙ্গ যুদ্ধ তো আর কখনো হয়নি, অশোকের সময়ই হয়েছিল, এবং তিনি তার জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ করার কারণ কি, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা। হ্যাঁ, তাহলে এই যে হিউম যে তার বক্তব্য পেশ করেছেন, যে একটা ঘটনা দেখে দেখে আমাদের সেটা অভ্যাস হয়ে যায় এবং তার ফলে আমরা কার্যটাকে অনুমান করে নিতে পারি, তাহলে তো এটা তো আমরা তো আর কখনো এই ঘটনাগুলো দেখিনি, যে কলিঙ্গ যুদ্ধ বারবার হয়েছে, হ্যাঁ, এবং বারবার ওই একই ঘটনা ঘটেছে, এরকম তো কখনো হয়নি, তাই না। সেক্ষেত্রে এই যেগুলো একবারই মাত্র ঘটেছে এবং আর কখনো ঘটবে না, এই সমস্ত দৃষ্টান্তের ব্যাখ্যা কিন্তু হিউম দিতে পারেননি, ঠিক আছে। এবার হিউমের এই যে পরবর্তী দার্শনিক কান্ট, তিনি দেখিয়েছেন দ্রব্য কিন্তু কার্যকারণ সম্পর্কিত যে উক্তিগুলো রয়েছে,
এই উক্তিগুলো সবসময় পূর্বত সিদ্ধ হয়, অর্থাৎ কিনা আমাদের অভিজ্ঞতায় পাওয়া যায় না, এগুলো আগে থেকেই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সার্বিক এবং আবশ্যিক। যেগুলো পূর্বত সিদ্ধ হবে অর্থাৎ কিনা আগে থেকে ঠিক হয়ে আছে, আমাদের কখনো বাস্তব জগতে বা আমাদের বাহ্যিক জগৎ থেকে আমরা পাই না, সেগুলো তো বরাবরই সার্বিক এবং আবশ্যিক, তাই না? হিউমের পরবর্তী দার্শনিক কান্ট এটা দেখিয়েছেন। আর এইসব সমালোচনা থেকে হিউমের উত্তরসূরি যা অভিজ্ঞতাবাদী মিল, হ্যাঁ, হিউমের মতের কিছু সংশোধন করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন কি, যে শুধু পূর্বাপর্যের একরূপতা থাকলে হবে না, থাকতে হবে শর্তহীনতা। এই যে দিন রাতের কারণ বলে মনে করা হয়, এই হিউমের মত যদি মানা হয় তাহলে মনে করা হয় কি দিন আর রাত পাশাপাশি রয়েছে মানে দিন রাতের কারণ। হ্যাঁ, এটা ঠিক নয়। এইখানে কি করতে হবে, যে এদের মধ্যে শর্তহীনতা থাকতে হবে, অর্থাৎ পাশাপাশি থাকলেই হবে না, এদের শর্তহীনতা থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা কেমন করে জানবো যে একটা ঘটনা কারণ ছাড়া, মানে একটা ঘটনা কারণ ছাড়া যে অন্য ঘটনার উপর নির্ভর করছে কিনা, মানে একটা ঘটনা আরেকটা ঘটনার পাশাপাশি রয়েছে মানে তার কার্যকারণ সম্পর্কে যুক্ত। কিন্তু সবসময় আমরা কি করে জানতে পারবো যে এরা শর্তহীন, এদের সম্পর্ক শর্তহীন না শর্তযুক্ত? যেগুলো আমরা জানি বাস্তব জগতে, এই যে আবর্তন গতির ফলে দিনরাত্রি হতে পারে, হ্যাঁ, এটা আমরা জানি যে এই শর্তের জন্য দিনরাত্রি হয়। কিন্তু সব ক্ষেত্রে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে কোনটা শর্তহীন আর কোনটা শর্তযুক্ত। সুতরাং এখানে কিন্তু এই সংশোধনটা খুব একটা যে গুরুত্ব বহন করে তা নয়। হ্যাঁ, সেই জন্য এই যে মিল কী বলে, এই যে শুধু যে পূর্বাপর্যের একরূপতা এটা থাকলে হবে না, থাকতে হবে শর্তহীনতা, এই যে কথাটা তিনি বলেছেন, হ্যাঁ, সেটা সেটা কিন্তু খুব একটা যে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে তা নয়। এতে হিউমের সত্য সংযোগ তত্ত্বটা কি হয়েছে, এটা লঙ্ঘিত হয়েছে। সুতরাং বিশ্বজগৎকে জানতে গেলে ও তার ঘটনাবলী বুঝতে গেলে কার্যকারণ সম্পর্কের আশ্রয় আমাদের নিতেই হয়। কার্যকারণ সম্পর্ক আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের অপরিহার্য প্রাক শর্ত, অর্থাৎ কিনা এসেনশিয়াল প্রি কন্ডিশন অফ নলেজ। ঠিক আছে, মানে কার্যকারণের সম্পর্ক আমাদের স্বীকার করতেই হয়। বিশ্বজগৎকে জানতে গেলে কার্যকারণের তত্ত্বকে অস্বীকার করলে কখনো আমাদের এগোনো সম্ভব হয় না। ঠিক আছে।